আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মেডিকেল ডকুমেন্ট দিতে হবে, অনেক দিন থেকে জানিয়েছিলাম। তার জন্য আমার কাছে অনেকে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছে এবং সেই সমস্ত ডকুমেন্ট আমি কুরিয়ার করে অ্যাডভোকেটকে পাঠিয়ে দিলাম আজকে আমি আমার বন্ধু আপনাদের দেখিয়েছিলাম যে কাউন্সেলিং করে তার রিপোর্ট দেখানো হয়েছিল, সেটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি এবং আর যারা যারা ডকুমেন্ট দিয়েছিল সবার ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি। তো অ্যাডভোকেট মহাশয় বললেন যে আর যারা যারা প্রবলেম আছে, আমি বললাম হ্যাঁ আমাদের প্রায় 1000-2000 তো মতো হবে, আমাকে জানিয়েছে, ফোন করেছে যে তাদের ডকুমেন্ট তারা পাঠাতে পারেনি, দিয়ে দেবে। উনি বললেন যে ডকুমেন্ট দিতে হবে, উপরন্তু সেই সেরকম হলে ওই 1000 বা 2000 যতজন হয় তাদেরকে দিল্লিতে প্রেজেন্ট থাকতে হবে, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার। তো সেই আমাদের একদিন ডেট নিয়ে সেখানে আমরা সুপ্রিম কোর্টে আমরা যাব এবং সেখানে এটাও হতে পারে, উনি বললেন যে যদি মনে হয় সেই 1000 জনকে হয়তো পরীক্ষা দিতে হবে না, বাকি জনকে পরীক্ষা দিতে হবে, এরকমও হতে পারে, কারণ যেভাবে কন্ডিশন জানানো হবে সেই অনুযায়ী। তো এরকমও হতে পারে, সে রিভিউর রেজাল্ট কি হবে না হবে এটা ভেবে আপনারা বসে থাকবেন না, এটা আলাদা করে ইমার্জেন্সি পারপাসে এখানে শুধুমাত্র এটা আধার কার্ড নাম্বার এবং মেডিকেল রিপোর্ট এবং সিগনেচার এইগুলো দিয়েই জমা দেওয়া হচ্ছে। এখানে ওরকম পিটিশনারের ব্যাপার নেই যে রিভিউ পিটিশন অন্য জায়গায় করা হয়েছে, এখানে কি হবে, এখানে শুধুমাত্র এই ডকুমেন্ট সহ মেডিকেল ডকুমেন্ট সহ ডাইরেক্ট সেখানে গিয়ে জমা দিতে হবে। আমার বন্ধু, আমি এবং আমরা কয়েকজন ডকুমেন্ট জমা দিয়ে দিছি অলরেডি। তো আপনারা যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে কিন্তু জমা দেন ইমিডিয়েট। আমি মেদিনীপুরেই রয়েছি, জমা দেন এবং যে যে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করে নেব। সময় বেশি নেই, কেস ফাইল অলরেডি হয়ে যাবে, ডকুমেন্ট পৌঁছে গেছে। আগে যেটা পাঠিয়েছিলাম আমার যে পিটিশনার ওকালতনামা সাইন করে যে ডকুমেন্ট পাঠিয়েছিলাম অলরেডি পৌঁছে গেছে স্যার জানালেন, এবং খুব শীঘ্রই আপনারা ডায়েরি নাম্বার পাবেন। তো বিশ্বাস রাখুন, যেভাবে হোক আমাদের জয় হবেই। তো এখানে যতজন বেশি নিঃস্বার্থভাবে যে হ্যাঁ আমাদের সত্যি কথাটা এখানে বলতে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কানুন অন্ধ আপনারা জানেন, তাদেরকে যেমন বুঝাবেন সেই রকমই তারা বুঝবে। এই জন্য সময় খুবই কম, আপনারা এক হয়ে লড়ুন, এক হয়ে আসুন। এখানে আর ভাবনা চিন্তার কোনো কারণ নেই। আমার বন্ধুর মুখ থেকে কিছু কথা শুনে নেবেন, কি ঘটনা ঘটেছে, সেও ফোনে শুনেছিল, অ্যাডভোকেটের সঙ্গে যে কথা হয়েছিল জেনে নিন। নমস্কার, আমি বিশ্বনাথের বন্ধু বলছি। আমিও ছিলাম, অ্যাডভোকেট কল করছিলেন, উনি বলেছেন যে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে ফাঁসবে, দুভাবে ফাঁসবে। পরীক্ষা দিলে যদি পাস করে যাও তাহলে এই প্যানেলটা ক্যান্সেল হবে, কারণ অযোগ্য যারা রয়েছে তাদেরকে এখনও টার্মিনেশন করা হয়নি এবং তার 12% সুদে যে টাকাটা ফেরত সেটাও নেওয়া হয়নি, তারাও পরীক্ষাটা দেবে। অর্থাৎ উকিলে যে আমাদের যে হাইকোর্টে যে উকিল রয়েছে ওনারা, আমাদের হাইকোর্টে যে উকিল রয়েছে তারা কিন্তু প্রস্তুত কেস করার জন্য। তো কেস করবে, কেস করলে কী হবে, আবার আমাদেরকে সেখানে কলকাতা যেতে হবে, আমরা কারা যোগ্য যারা বলতে। আর যদি ফেল করে যায় তাহলে আমাদেরকে শুধু না, আমাদের ছেলেপেলেদেরকে সবাইকে চোর চোর কথাটা শুনতে হবে, চোর কথাটা থাকবে। অর্থাৎ এখান থেকে একটাই আমরা করতে পারি কি, রিপ্যানেলের আবেদন করতে পারি। আর নতুনদের সঙ্গে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, রিপ্যানেল করে আমাদেরকে বাঁচতে হবে। রিপ্যানেল করতে গেলে কিছু পদ্ধতি আছে, যেটা উকিল বলেছিলেন যে তোমরা মেডিকেল সার্টিফিকেট দাও, দিয়ে ওখানে আবেদন করতে হবে হাইকোর্টে, যে আমরা সুপ্রিম কোর্টে। কারণ আমরা তো প্রায় 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, এখন তো অনেকে অসুস্থ, তারা পরীক্ষাটা দিবে কি করে, পরীক্ষাটা হবেটাও কী করে, আপনি ভাবুন পরীক্ষাটা হবেও কী করে, কারণ এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে না। যেগুলো পেয়েছে ওই সিবিআই সেটাকে অথেন্টিক করে দিয়েছে, দিয়ে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু বাকি যে যারা ছিল তাদেরকেও
আমাদের স্কুল সার্ভিস কমিশন তাদেরকেও বলছি যে এখানে যে সবাই যোগ্য এটা বলতে পারছি না, সেখানেও অযোগ্য রয়েছে, অর্থাৎ সেটাকেও বাদ দিতে হবে। বলুন, সে কি বাদ দেবে তো? এবং স্যার বললেন যে প্রমোশনের জন্য পরীক্ষা হতে পারে, কিন্তু ওই সেম পোস্ট হারিয়ে আবার পরীক্ষা দিলেই তো আপনি বুঝতে পারছেন অযোগ্য। সেজন্য উনি বললেন অযোগ্য প্রমাণ না করে মনের বিরুদ্ধে কোনোভাবেই সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে পারবে না। ওনারা এটাই বললেন, এইটাই রাস্তা। তার জন্য আমরা সাইকাট্রিস্টের কাছে ডাক্তার দেখিয়েছিলাম। আপনারা এটাকে হয়তো যা ভাবতে পারেন, এটা আপনারা আলোচনা করুন, অন্যান্য অ্যাডভোকেটকে জানাবেন যে মেডিকেল ইমার্জেন্সি যদি কোনো কেউ অসুস্থ হয় তাকে কি জবরদস্তি পরীক্ষা দিতে হবে, এটা আপনারা অন্যান্য অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করুন। তাই 22 লক্ষ যে যোগ্য পরীক্ষার্থী আছে তার মধ্যে যতজনই হোক, যদি মেডিকেল ইমার্জেন্সি এগুলো রিপোর্ট দেখাতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং রিপ্যানেল হয়ে যাবে। আপনার আর কোনো বিকল্প পদ্ধতি নেই। উনি বললেন এটাই হচ্ছে শেষ রাস্তা, এটাই হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল বোর্ড বসবে, মেডিকেলভাবে খুব মানে আন্দোলনটা এরকমই হবে যে কোনোভাবেই যেটা বাধ্য হবে সুপ্রিম কোর্ট চেঞ্জ করার জন্য। 2-3 দিনের মধ্যে আমাকে রিপোর্ট জমা দেন, আমরা খুব শীঘ্রই ওই 2-3 দিনের মধ্যে আমরা দিল্লি যাব, সেখানে সমস্ত ডকুমেন্ট আমরা নিয়ে যাব। এরপরে আমার নাম্বারে 8016912545 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এর জন্য গ্রুপ সি, গ্রুপ ডি ওয়েটিং লিস্ট, নট কল ফর পার্সোনালিটি টেস্ট এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষিকা কয়েকজনকে নিয়ে আমাদের টিম অলরেডি রেডি হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই দিল্লি যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন। তাই দয়ায় চাকরি আমরা বাঁচাতে চাই না। আমি মেডিকেল দিয়ে দিব, দিয়ে আমি পরীক্ষা দিতে হবে না, আমার চাকরি শুধু থেকে যাবে, এটা আমি চাই না। তার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান করছি, আপনারা যোগ দেন। যদি রাজ্য সরকার এসএসসি মেনে নিত তাহলে কিন্তু ওই মেডিকেল ইমার্জেন্সি কিছুই দেখাতে হতো না, এমনি রিপ্যানেল করে দেওয়া যেত। যেহেতু রাজ্য সরকার এসএসসি মানছে না, তার জন্য এই মেডিকেল রিপোর্ট দেখাতে হচ্ছে। রাজ্য সরকারের এই ফাঁদ, চাকরির পরীক্ষা, এই ফাঁদে পা দিলেই আপনার কিন্তু খুব বিপদ, সেগুলো আপনারা পরে বুঝতে পারবেন। এবং উনি বললেন যে পরীক্ষা যদি দিয়ে দাও তখন কিন্তু তোমার আর কোনো বাঁচানোর রাস্তা নেই। পরীক্ষা দেওয়া মানে তুমি সম্মতি দিয়েছো যে আমি আবার পরীক্ষা দিলাম। এই জন্য ফর্ম ফিল আপটা উনি বললেন যে ফর্ম ফিল আপ যদি কেউ করে কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষা যদি দিয়ে দেন সর্বনাশটা আপনার হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। তখন কিন্তু আমাকে আর বলতে আসবেন না। অনেক নেতা আমার এই কাজে বাধা দিচ্ছে। আমি বিকাশ ভবনের সামনে কাজ করতে চাইছিলাম, অনেকে বাধা দিল। ডকুমেন্ট কালেক্ট করতে আমাকে দেয়া হয়নি, কারণ তারা পরীক্ষাই চাইছে। আমার ভিডিও অন্য গ্রুপে পাঠালে অনেকে ডিলিট করে দিচ্ছে। মাস অ্যাপ্লিকেশান, দুয়ারে দুয়ারে অভিযান, এগুলো সব আমারই প্ল্যান, আপনাদের জানিয়েছিলাম। এটা অনেকে প্রয়োগ করছে। আমার নাম নেওয়ার দরকার নেই, আমি আপনাদের ভাই, সব থেকে ছোট হয়েই থাকতে চাই। বিশ্বশান্তি যোগ্য ও বঞ্চিত পরিবারের সবার সমান অধিকার, সমান ভূমিকা, সবাই এক হয়ে আমরা লড়ব। যে যার কাছের সরকারি হসপিটালে মানসিক রোগের ডাক্তার এবং অন্যান্য যে প্রবলেম সেই সমস্ত দেখিয়ে আপনারা জমা দেন। প্রাইভেট চেম্বারের ডাক্তারের রিপোর্ট কিছু কাজে লাগবে না।